আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা অলরেডি জানি আমাদের এইচএসসি 22 বেস যারা আছি, এইচএসসি 22 বেসের অলরেডি আমাদের 4th উইকের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে। সো আমাদের 4th উইকের যে অ্যাসাইনমেন্ট, সেই 4th উইকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে ফিজিক্সের আজকে 3 নম্বর অ্যাসাইনমেন্টটা। সো আমাদের ফিজিক্সের যে আজকে 3 নম্বর অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটা আমরা ক্লিয়ারলি তোমাদেরকে ডিসকাস করে দিব, সলভটা আমরা বলে দিব। সো আসি আমাদের ফিজিক্সের যে 3 নম্বর অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের জন্য আমাদের 1 নম্বর যে অ্যাসাইনমেন্টটা ছিল, সেই অ্যাসাইনমেন্টের কিছু ইনফরমেশান আমাদের লাগতেছে। সো এর প্রিভিয়াস যে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা ছিল, সো সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা একটু করে কথা বলবো। তো প্রথমত আমরা আসি আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে, যেহেতু এখানে একটু আলোচনা আছে, আমরা আগে 1 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে ছোট্ট করে একটু কথা বলি। প্রথমত হচ্ছে এখানে আগের মতোই এরকম দুটো বস্তু দেওয়া আছে। 1.5 কেজি ভরের একটা বস্তু এখানে দেওয়া আছে, 2 কেজি ভরের একটা বস্তু এখানে দেওয়া আছে, আর এখানে আমাদের দুইটা একসাথে সুতার মধ্যে যুক্ত আছে। এখানে একটা আমাদের আমরা বলতে পারি হচ্ছে আমাদের ফুল সিস্টেম আছে। আর এইদিকে ঠিক সিমিলার কনসেপ্টটা আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তবে এটা রোটেশনাল মোশনের জন্য। এখন ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করে দেখি, অ্যাসাইনমেন্ট 1 আমরা যেটা সলভ করছিলাম, সেই অ্যাসাইনমেন্ট 1-এ যা যা দেওয়া ছিল এখানেও এক্স্যাক্টলি সেম জিনিসগুলো দেওয়া আছে। এখন অ্যাসাইনমেন্ট 1-এ আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের M1, এটাকে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে আমাদের M2। অ্যাসাইনমেন্ট 1 আমরা যা যা পাইছি তা আমরা একটু বলতেছি। অ্যাসাইনমেন্ট 1 হচ্ছে জাস্ট লাইক দ্যাট, আমাদের এখানে একটা তল আছে, অথবা আমরা একটু বলতে পারি টেবিল আছে, তার এখানে একটা আমাদের মনে করো এই যে ফুল সিস্টেম আছে। এখন এইখানে একটা বস্তু ছিল যার ভর হচ্ছে 1.5 কেজি, আর এখানে একটা ভর আছে যার ভর যেটা হচ্ছে 2 কেজি। এখন আমরা সিম্পল জানি এটা আমাদের একটা সুতার মধ্যে লাগানো আছে। তো আমরা এই যে সিস্টেমটার মধ্যে আমরা যেই জিনিসটা দেখছিলাম, সেই জিনিসটা হচ্ছে এটার যে এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে, আমরা বলতেছি হচ্ছে M2G। আর এটার ক্ষেত্রে তো ওজনটা নিচের দিকে কাজ করে M1G, এবং উপরের দিকে আমরা পাই হচ্ছে রিয়েকশানটা হচ্ছে আর। এগুলো আমাদের কোনো কাজে আসতেছে না, আমরা আগেই করছিলাম। এই দিকে আমার একটা টেনশন কাজ করে হচ্ছে T, আর এই দিকে একটা টেনশন বা টান বল কাজ করে হচ্ছে T। এই যে আমাদের টান বল কাজ করছিল, টান বলের পর আমরা এটা ক্যালকুলেশন করে একটা জিনিস পাইছিলাম। সেই ক্যালকুলেশন করে যে জিনিসটা পাইছিলাম সেটা হচ্ছে এই সিস্টেমটাকে যদি আমি ইন জেনারেলি চিন্তা করি, এখানে একটা ফ্রিকশনও আছে। ওভারঅল চিন্তা করলে এটার একটা অ্যাক্সিলারেশন কাজ করতো, এই বস্তুটা এইদিকে, এই বস্তুটা এইদিকে, এই পুরো সিস্টেমটার একটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ কাজ করতো। সেই ত্বরণের মান আমাকে বের করতে বলছিল, এবং আমরা আফটার ক্যালকুলেশন সেখানে এই ত্বরণের মানটা পাইছিলাম হচ্ছে 4.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই ত্বরণটা আমাদের আজকে কাজে লাগবে, যেহেতু আমাদের এই সিস্টেমটা এখানেই আমাদের ডেভেলপ করা হয়েছে। তো আমাদের এই সিস্টেমের যে ত্বরণটা ছিল, সেই ত্বরণটা আমাদের কিছুক্ষণ পরে কাজে আসবে। সো আমাদের আজকের যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টে যদি আমরা দেখি, এখানে তোমাকে চিত্র দেওয়া আছে। এই চিত্রটা অ্যাসাইনমেন্টে দেওয়া আছে উদ্দীপকে, আর এটা নিয়ে কিছু কথা বলছে, সেই কথাগুলো আমরা আগে বলে নিই, দেন হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে সবগুলোকে সলভ করে দিব। তো আসি আমরা প্রথমত হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা আমরা খুব ভালো করে বুঝে নিই। সো আমাদেরকে এই অ্যাসাইনমেন্টের বেসিসে টোটাল 4টা কোয়েশ্চেন দিছে, ক খ গ ঘ 4টা কোয়েশ্চেন। এই 4টা কোয়েশ্চেনই আমরা আজকে সলভ করব। সো আমরা যদি সলভ করতে যাই, আমাকে আগে পুরো সিস্টেমটা উদ্দীপকের মধ্যে বলে দেওয়া আছে। উদ্দীপকে কী কী বলছে দেখি। অ্যাসাইনমেন্ট 1-এর সমস্যাটি আবার চিন্তা করা যাক। অলরেডি আমরা চিন্তা করে ফেলছি। অ্যাসাইনমেন্ট 1-এ ছিল কি, এই যে আমাদের জাস্ট এরকম মনে করে একটা টেবিলের উপর আমাদের এখানে একটা ফুলের সিস্টেম ছিল। এখান থেকে আমাদের দড়ি দিয়ে একটা বস্তু বাঁধা ছিল, যেই বস্তুটার ভর যদি আমি চিন্তা করি 1.5 কেজি, M1 ইকুয়ালস টু হচ্ছে 1.5 কেজি আমরা বলে নিতে পারি। আর এই দিকে একটা বস্তু ছিল, যেই বস্তুর ভর দেওয়া ছিল হচ্ছে 2 কেজি, আমরা M2 ইকুয়ালস টু 2 কেজি বলতে পারি। এবার আসো, তোমাকে আবার এটাই আগে দিছে, অ্যাসাইনমেন্ট 1-এর সমস্যাটি চিন্তা করা যাক। অলমোস্ট আমরা চিন্তা করে ফেলছি। এবার বললো, এবার ফিগার 1। ফিগার 1 মিনস এটা, এই যে এটা হচ্ছে আমাদের ফিগার 1। এই ফিগার 1-এ 1.5 কেজি ভরটির সাথে, এই ফিগার 1-এ 1.5 কেজি ভরটির সাথে যুক্ত সুতাটি, এটার সাথে যুক্ত সুতাটি টেবিলের মাঝের একটি ছিদ্র দিয়ে প্রবেশ করানো আছে। টেবিলের মাঝের এই যে সুতাটা আমাদের টেবিলের মাঝে একটা ছিদ্র দিয়ে প্রবেশ করানো আছে। এই যে এখানে আমাদের ছিদ্র দিয়ে প্রবেশ করানো আছে। মনে করো আমি যদি 3 ডাইমেনশনালে চিন্তা করি, ব্যাপারটা হচ্ছে এরকম। আমাদের কাছে মনে করে এরকম একটা টেবিল আছে, এটা অনেকে বুঝতে একটু সমস্যা হবে, ওই কারণে আমি 3 ডাইমেনশনালে আঁকার ট্রাই করি। যে এখানে হচ্ছে আমাদের কাছে মনে করে এরকম একটা টেবিল আছে। এই টেবিল আমরা যে কাজটা করছি, এই টেবিলের মাঝখানে একটা ছিদ্র করে দিছি, টেবিলের মাঝখানে একটা ফুটা করে দিলাম, মনে করো ড্রিল করে দিলাম। ড্রিল করে
আমরা যে কাজটা করলাম, এই সুতাটাকে ভিতর দিয়ে ঢুকাই দিলাম। সুতাটাকে ভিতর দিকে ঢুকাইয়া নিচের বস্তুটা তো আমাদের এইদিকে আছে, আর এখানকার যে বস্তুটা সেটা আমার টেবিলের উপরে আছে। এই জিনিসটা বলা হয়েছে যে মাঝখানে একটা ছিদ্র করলাম, ছিদ্র দিয়ে এটাকে ঢুকাই দিলাম। এই সিস্টেমটা এখানে কাজ করতেছে। এখানে এটাই হচ্ছে আমার 1.5 কেজি বড় বস্তু, আর এটাই হচ্ছে আমার 2 কেজি বড় বস্তু। এটাই হচ্ছে আবার সেই আমার কাঙ্ক্ষিত টেবিলটা। ওকে, ভরটির সাথে যুক্ত সুতাটি টেবিলের মাঝের একটি ছিদ্র দিয়ে প্রবেশ করানো আছে। আমরা অলরেডি প্রবেশ করাই ফেলছি, এই যে এরকম। হ্যাঁ, আমরা যদি বলতে পারি, মনে করে এটা হচ্ছে টেবিলের মাঝখানে ছিদ্র, এই যে আমরা এরকম বলতে পারি যে আমাদের এখানে হচ্ছে 1.5 কেজি আছে আর নিচের দিকে 2 কেজিটা ঝুলতেছে। এটা হচ্ছে টেবিলের মাঝখানে ছিদ্র, জাস্ট লাইক দ্যাট। এবার আসো, ভরটির সাথে যুক্ত সুতাটি টেবিলের মাঝের একটি ছিদ্র দিয়ে প্রবেশ করানো হলো এবং 2 কেজি ভরটি আগের মতোই ঝুলানো আছে। এই যে আগের মতোই 2 কেজি ঝুলানো আছে আর 1.5 কেজিটা এখানে আছে। এখন তোমাকে বলা হলো 1.5 কেজি ভরটি এবার সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় রাখা হয়েছে। এবার তুমি কি করলা, এই 1.5 কেজির এটাকে সমদ্রুতিতে, কথা হচ্ছে সমদ্রুতিতে ঘুরাচ্ছি। 1 নম্বর কথা, সমদ্রুতিতে ঘুরাচ্ছি। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, এই সুতাটা এভাবে করে এমনি করে আসে। এখন আমি টেবিলের উপরে যেটা আছে তাকে এভাবে ঘুরাচ্ছি, নিচ দিয়ে আমার ছিদ্রের মধ্যে এটা আছে, কোনো সমস্যা নেই, একই সুতা। জাস্ট কথা হচ্ছে এরকম, আমার এখানে মনে করে এটা বাঁধা আছে, এই যে এবার আমি এটাকে ঘুরাচ্ছি, উপরেরটাকে আমরা সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি। তাহলে অবস্থায় রাখা এরকম সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় রাখা আছে। তাহলে জাস্ট লাইক দ্যাট আমাদের এখানকার বস্তুটা এভাবে ঘুরতেছে। এই সেই জিনিসটাকে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। 1.5 কেজি এভাবে আমাদের ঘুরতেছে, ছিদ্র দিয়ে এটা নিচে আছে 2 কেজি। এই চিত্রটা আমাদের অনেকের বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এই ঘর্ষণ গুণাঙ্ক আগের মতো 0.2। ঘর্ষণ গুণাঙ্ক কেন বস্তুটা আমার টেবিলে আছে না, তো যেহেতু আমার বস্তুটা টেবিলে আছে, এই টেবিলের উপর যে বস্তুটা আছে সেই বস্তুটা যখন আমাদের এখানে চারদিকে ঘুরতে থাকবে, টেবিলের তলের সাথে সংস্পর্শ হবে কি না, হবে। সো এখানে একটা ঘর্ষণ বল কাজ করবেই। এবার আসি, আর আমরা জানি ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। এটা হচ্ছে আমার ওভারঅল কনসেপ্টটা। মানে হচ্ছে তাহলে আমাদের ওভারঅল আমি কি বলতে পারি, এই সিস্টেমটাই আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। কিভাবে ইমপ্লিমেন্ট করছি, একটা সুতা নিয়ে টেবিলের মাঝখানে ছিদ্র করে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, নিচে 2 কেজি বাঁধা, উপরে 1.5 কেজি বাঁধা। এবার 1.5 কেজিটাকে আমি টেবিলের উপর ঘুরাচ্ছি। তাহলে ঘর্ষণ কার উপর কাজ করবে, যেটা টেবিলের উপর, আর যেটা মুক্ত তার মধ্যে তো ঘর্ষণ নাই। আচ্ছা, এবার আমাকে এটা বলে দিল। আর তুমি দেখো এখানে যেহেতু ভরটা কিন্তু আগের মতো, এই ভরটাও আগের মতো, ঘর্ষণটাও আগের মতো, দ্যাট মিন্স এখান থেকে যে ত্বরণটা বের হয়েছিল সেই ত্বরণটাও এখানে বের হবে, অ্যাক্সিলারেশন সেম। এখন তুমি যদি আমাদের একেবারে লাস্ট কোয়েশ্চেন করার সময় আমাদের এটা কাজে লাগবে, সেক্ষেত্রে তুমি যদি চিন্তা করো ভাই আমি ত্বরণটা আবার বের করে দেখাবো, নো প্রবলেম। আর যদি তুমি চিন্তা করো, এভাবে লিখে দিই অ্যাসাইনমেন্ট 1 হতে পাই ত্বরণের মান এত, তাও কোনো সমস্যা নেই, কারণ অ্যাসাইনমেন্ট 1ও তুমি সাবমিট করছো, অ্যাসাইনমেন্ট 3ও তুমি সাবমিট করবা। তাহলে এই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট লিখে দিলে সমস্যা নেই, কারণ সব কিছু সেম থাকার কারণে আমাদের ত্বরণটাও সেম আসবে ওইটার মতো করে। যদি চেঞ্জ করে দিত আমাকে আবার নতুন করে করা লাগতো, বাট এটা আমি পার্সোনালি সাজেস্ট করি, একবার যেহেতু করছি আর করব না। সো আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে এটা। এবার তাহলে আমাদের কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেনের দিকে যে আমরা যাওয়ার আগে এখানে আমার টোটাল 4টা কোয়েশ্চেন করছে, আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো। তো প্রথম কথা তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো যে আমরা এখানে কিছু প্রাথমিক আলোচনা বলে নিই। প্রাথমিক আলোচনা, আমি তো এখনও কোয়েশ্চেনগুলো পড়ি নাই, কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদের কিছু জিনিস জানা থাকা লাগবে। তো প্রাথমিকভাবে যেই জিনিসগুলো না জানলেই নয় সেগুলো আমরা এখন একটু করে বলবো, আসো। সো প্রথম কথা, এখানে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। তো আমরা জানি কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরে, আই রিপিট এগেইন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কোন একটা বস্তু কোন একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, যার বহর হচ্ছে m, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে r, সে আমাদের যে ব্যাগে ঘুরে সেই ব্যাগের মানটা হচ্ছে v, এবং এটা হচ্ছে সুষম দ্রুতি কিন্তু স্কেলার রাশি, তার কোনো দিক নেই, এটা সুষম দ্রুতি, অর্থাৎ সুষম দ্রুতিতে ঘুরে। এখন বা আমরা সুষম বা সমদ্রুতিও বলতে পারি,
এখন হচ্ছে ও আমার ঘুরতেছে, বাট আমি যদি ব্যাগের কথা বলি, ব্যাগের মানটাকে বলি দ্রুতি, দ্রুতি চেঞ্জ হচ্ছে না, বাট ডিরেকশন চেঞ্জ হচ্ছে, যার কারণে এখানে একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকে, যেগুলো তোমরা জানো, জেনারেল ডিসকাশন। আমার কথা হচ্ছে এটা, এই কেন্দ্রের সাপেক্ষে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এম বস্তু, এম ভরের কোন একটা বস্তুকে সমদ্রুতিতে যদি ঘুরাই, তখন আমি এই কনসেপ্টটাকে বলি হচ্ছে সুষম বৃত্তাকার গতি। এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে সুষম বৃত্তাকার গতি। এটা আমরা একাডেমিক পড়ানোর সময় গতিবিদ্যার মধ্যে পড়াই, সুষম বৃত্তাকার গতি। এবার সুষম বৃত্তাকার গতিতে কোনো একটা বস্তু যে বৃত্তাকার পথে ঘুরবে, এখানে আমার দুইটা কনসেপ্ট কাজ করে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, যেটা আমরা নিউটনীয় বলবিদ্যায় পড়ছি। এখন তাহলে আমার কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত কি? দেখো, সিম্পল লজিক। এই কোনো একটা বস্তু, সেই বস্তুর উপর কেন্দ্র বরাবর আমি জাস্ট এরকম কোনো একটা বস্তুকে দড়িতে বেঁধে আমি যদি এভাবে ঘুরাই, সেই কনসেপ্টটা, কেন্দ্রের বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল থাকবে, যাকে আমরা বলি হচ্ছে এফসি প্রাইম, বা আমরা এফসি বলতে পারি, হোয়াটএভার। আর কেন্দ্রের দিকে যেমন আমি কোনো একটা বস্তুকে আমি ধরে রাখছি, এই যে ধরে রেখে টানতেছি, সেটা হচ্ছে কেন্দ্রমুখী। তাহলে একটা থাকবে হচ্ছে আমার কেন্দ্রমুখী, আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী। তো আমরা আমাদের সুবিধার্থে বিমুখীটাকে এখানে না দেখাইয়া কেন্দ্র বিমুখীটাকে এখানে দেখাবো। তাহলে এই যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী, এই দুইটা যদি পরস্পর সমান হয়, তখন আমি বলতে পারবো কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে। তাহলে আমরা একেবারে সিম্পল কথা বলতে পারি, কোন একটা বস্তু বৃত্তাকার পথে, সুষম বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত, সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল। এখন আমি যদি কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখীর কথা বলি, তাহলে দেখো কেন্দ্র বিমুখীটা এটা হচ্ছে কি আমরা বলি অলিক বল, যেটা অটোমেটিক সৃষ্টি হয়। এই অটোমেটিক যে বলটা সৃষ্টি হয়, সেটার মানে আমাদের মুখস্থ mv²/r, অথবা m⍵², আরও বলা যায়। আজকে আমাদের এটাই লাগবে। এখানে এম হচ্ছে যে বস্তুটাকে ঘুরাচ্ছি সেই বস্তুর ভর, এখানে ভি হচ্ছে যে সমদ্রুতিতে ঘুরাচ্ছি সেই সমদ্রুতি, আর মানে হচ্ছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আর কেন্দ্রমুখী বলের যেটা, সেটা হচ্ছে যোগান দিতে হয়। এর মানে এটা আমরা নিজেরাই যোগান দিব। এটা সুতার টান বল হইতে পারে, মহাকর্ষ বল হইতে পারে, কুলম বল হইতে পারে, হোয়াটএভার। কনসেপ্ট অনুযায়ী এটা আমাদের যে কোনো বল হইতে পারে, যেটা যোগান দিতে হবে। আমি যদি কেন্দ্র বিমুখী বলের সমপরিমাণ বলের যোগান দিতে পারি, বস্তু বৃত্তাকার পথে ঘুরবে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। সেকেন্ড কথা, আমাদের এই কনসেপ্টটা জানতে হবে ভিতরে প্রবলেমগুলো সলভ করার জন্য। প্রাথমিক জিজ্ঞাসা, আর প্রাথমিক জিজ্ঞাসার আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে সুষম বৃত্তাকার গতিতে, তখন কিন্তু তার মধ্যে সরলরৈখিক গতির কনসেপ্ট অ্যাপ্লাই করা যায় না। তখন তার মধ্যে কি করতে হয়? বৃত্তাকারগুলো অ্যাপ্লাই করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি বলি, নর্মালি এখানে আমাদের দুই ভাগে ভাগ হয়ে যায়, রৈখিক আর একটা হচ্ছে কৌণিক। তুমি রৈখিক গতিতে যেটাকে তুমি সরণ এস বলো, কৌণিক গতিতে সেটা হয়ে যায় কৌণিক সরণ থিটা। রৈখিক গতিতে তুমি যেটা বেগ বলো, কৌণিক গতিতে সেটা হয়ে যায় কৌণিক বেগ ওমেগা। রৈখিক গতিতে যেটাকে ত্বরণ বলো, কৌণিক গতিতে সেটা হয়ে যায় কৌণিক ত্বরণ আলফা। একইভাবে নিউটনের যে সূত্রগুলো, সেগুলো চেঞ্জ হয়। আর তার আগে বলে রাখি, রৈখিক গতিতে যাকে ভর বলি, কৌণিক গতিতে সেটা হয়ে যায় হচ্ছে আমাদের আই, জড়তার ভ্রামক। রৈখিক গতিতে আমি যাকে ভরবেগ বলি, কৌণিক গতিতে সেটা হয়ে যায় কৌণিক কি ভরবেগ, এল। রৈখিক গতিতে আমি যাকে বল বলি, কৌণিক গতিতে সেটা হয়ে যায় হচ্ছে আমাদের এটাকে বলা হয় হচ্ছে টর্ক, হয়ে যায় টাউ। তাহলে তুমি যেটাকে বলো F=ma, এটা হচ্ছে রৈখিক গতির জন্য। কৌণিকে কিন্তু এটাকে F=ma বলে না। কৌণিকে এটাকে বলা হয় হচ্ছে F মানে টাউ, M মানে আই, A মানে আলফা। আই হোপ তোমরা এই সূত্রটা পাইছো। এর মানেটা কি? এটাও নিউটনের সূত্র, এটাও নিউটনের সূত্র। এটা হচ্ছে রৈখিকের জন্য, এটা হচ্ছে কৌণিকের জন্য। বোথ আর সিমিলার বাট নট সিমিলার কনসেপ্ট। একেবারে সিমিলার সিচুয়েশন না, সিচুয়েশনটা ভিন্ন, বাট জিনিসটা একই। তাহলে আমাদের রৈখিকের ক্ষেত্রে আমরা এরকম করব, কৌণিকের ক্ষেত্রে এরকম করব। হ্যাঁ, তো আমাদের তোমরা যদি নিউটনীয় বলবিদ্যা পড়ে থাকো, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এটা পাইছো, কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের সূত্র, নিউটনের গতির 3টে সূত্র কিন্তু কৌণিক গতিতেও আছে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের জানা লাগবে। ওকে, আই হোপ আমরা এতটুকু জানি, তোমরা জানো, তাও আমি একটু করে জানাই দিলাম। এবার আসো আজকের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটা আমরা সলভ করব। আসো খেয়াল করি আমাদের কোয়েশ্চেন। প্রথমে সলিউশন নাম্বার, সলিউশন ক এর আমরা সলিউশন করব। ক নম্বরে কি বলছে?
সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি। দেখো 1.5 কেজি বরের বস্তুটা সমদ্রুতিতে ঘূর্ণায়মান। বরের জন্য নিউটনের সমীকরণ, একেবারে সিম্পল কথা, নিউটনের সমীকরণ লিখব। নিউটনের সমীকরণ আমরা কি জানি? এখন চোখ বন্ধ করে কোন একটা স্টুডেন্টকে যদি বলি তুমি নিউটনের সমীকরণ লেখো, সে আমাকে বলে দিবে F = ma। ভাই কোত্থেকে আসছে? ওই যে নিউটনের দ্বিতীয় সূত্র, কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে এখান থেকে বলতে পারি আমাদের ডিপি ডিটি হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ফোর্স। এই কনস্ট্যান্টের মান হচ্ছে 1, তাহলে F বলা যায় ডি ডিটি ডিপি ডিটি। ভাইয়া ফি মান হচ্ছে ভরবেগ, ডি ডিটি অফ ফি মান হচ্ছে এমবি, এম আমার কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে ডিভিডিটি। ডিভিডিটি মানে হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, যাকে আমি ত্বরণ বলি। এই যে পেয়ে গেছি নিউটনের সূত্র। এটা কিন্তু রৈখিক গতির ক্ষেত্রে, কণিকের গতির ক্ষেত্রে না। তোমাকে বলছে নিউটনের সমীকরণ লিখো, বাট তোমাকে বলছে সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য। এই যে দেখো 1.5 কেজি ভরের যে বস্তুটা, সে কি রৈখিক গতিতে ঘূর্ণায়মান না কণিক গতিতে? অবশ্যই কণিক গতিতে। সো এটা লিখলে হবে না, এটার মতো কণিক যেটা আছে সেটাই লিখতে হবে। আসে আমরা একটু লিখে দিই। সো আমাকে এখানে গিভেন ডেটা যদি আমি বলি, আমার গিভেন ডেটা যদি বলি, এখানে ব্যাপারটা চিন্তা করে এরকম, এই বস্তু আমার এভাবে ঘুরতেছে, বস্তু আমার বৃত্তাকার পথে ঘুরতেছে। এই বৃত্তাকার পথে এটাই হচ্ছে আমার সেই 1.5 কেজি। আমি এটাকে ধরতেছি M1 সমান 1.5 কেজি, এটা ঘুরতেছে। আর এই দৈর্ঘ্য যেটা, এটা আমি জানি না, এটা আমি জানি না। এই যে সুতার দৈর্ঘ্য আমাকে বলে জানাই তো, না বললে জানবো কেমনি? শুধু ভর দেওয়া আছে। এখন তোমাকে বলছে এই বস্তুটা কি করে? এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে। তাহলে তার জন্য কার সমীকরণ লিখবো? নিউটনের সমীকরণ। এবার তুমি সুন্দর করে লিখে দিবা, যেরকম এখানে লিখছো এখানেও লিখবা। আমরা জানি কোন একটা বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। ওই যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। যাহা ভরবেগ তাহাই হচ্ছে কৌণিক ভরবেগ, যাহা বল তাহাই হচ্ছে টর্ক। তাহলে আমরা তো আর এটা লিখতে পারবো না, আমাদের বস্তু এখন ঘুরতেছে, সো এটা লিখতে হবে। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। সুতরাং বলা যায় ডিএল ডিটি সমানুপাতিক ধ্রুবক কে ইন্টু টাউ। আমরা বলবো একক এবং মাত্রার কনসেপ্ট থেকে পাই কে এর মান 1, তাহলে আমরা বলতে পারি ডিএল ডিটি হচ্ছে টাউ। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম টাউ হচ্ছে ডিএল ডিটি। এবার আমরা আমাদের আগের কনসেপ্ট থেকে জানি ডিডিটি অফ এল মানে হচ্ছে আমরা জানি আই ওমেগা। এবার এখান থেকে আমরা বলতে পারি টাউ আইটা আমাদের কনস্ট্যান্ট, জড়তার ভ্রামক বের হয়ে চলে আসবে ডি ওমেগা ডিটি। কেন জড়তার ভ্রামক কনস্ট্যান্ট? কারণ এখানে বস্তুটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য মেনটেন করে ঘুরতেছে। সো এখানে আমাদের কাছেও আসতেছে না, দূরেও যাচ্ছে না, একটা জায়গায় থেকে সে ঘুরতেছে। দূরত্ব পরিবর্তন না হলে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ জড়তার ভ্রামক দূরত্ব এবং ভরের উপর নির্ভর করে, ভর তো ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমি ধরে নিলাম হচ্ছে আর। এই যে এই দূরত্ব, এটাকে আমরা ধরে নিছি হচ্ছে আর, আমরা ধরে নিছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে আর টাউ হচ্ছে আই আলফা। এখন আই তোমাকে দেখো, এটা যদি বলি এটা তো সবার জন্য প্রযোজ্য, বাট তোমাকে কিন্তু সবার জন্য বলে নাই, তোমাকে বলছে 1.5 কেজি ভরের জন্য। সো তোমাকে এমনভাবে করতে হবে যাতে করে 1.5 কেজি ছাড়া আর কারোর জন্য করতে না পারি। তাহলে 1.5 কেজিটা তার কি ভর, এর মানে ভরের মান ইনক্লুড করে দিতে হবে। তো আমরা ভরের মান ইনক্লুড করলে আমরা জানি আই সমান হচ্ছে mr², ভর ইন্টু দূরত্ব স্কয়ার আলফা। এবার আমরা এখান থেকে বলতে পারি টাউ এম এর মান হচ্ছে 1.5, আর এর মানও জানি না, আলফার মানও জানি না, কোনো সমস্যা নাই, r² আলফা। এবার দেখো, আচ্ছা আমি যদি বলি তোমাকে 2 কেজির জন্য করো, এই সূত্রে কি তুমি করতে পারবা? পারবা না। কেন? কারণ এখানে এম এর মান অলরেডি 1.5 বসানো আছে, এখানে নতুন করে ভর ইনক্লুড করার কোনো সিস্টেম নাই। যদি এ লাইন লিখে দিতা তাহলে সবার জন্য, কিন্তু তোমাকে সবার কথা বলে নাই, তোমাকে বলছে প্রথম বস্তু 1.5 কেজির জন্য, ওই কারণে মান বসে দিব, অ্যান্ড দ্যাটস দ্য কারেক্ট আনসার। সো এটাই হচ্ছে আমাদের সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ। এইটাই হচ্ছে আমাদের নিউটনের সমীকরণ, টাউ 1.5 r² আলফা। আই হোপ তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। সো আসো এবার আমাদের খ নাম্বার সলিউশন। খ নাম্বার আরও সোজা, খ নাম্বার আরও সোজা। ব্যাপারটা কেমন? এটা হচ্ছে আমাদের খ নাম্বার। তো খ নাম্বারে কি বলছে দেখো, 1.5 কেজি, আবার আগেরটা
ভরটি সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকার ফলে কৃত কাজ কত। আসি তাহলে কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, এটা তো আমাদের সবার মুখস্থ থাকার কথা, আমাদের সবার মুখস্থ থাকার কথা। এই যে আমার 1.5 কেজি ভাইয়া, 1.5 কেজি, আমি যদি বলি এই বস্তুর ক্ষেত্রে কৃতকাজ, কৃতকাজ মানে কি, বল ইন্টু বলের দিকে সরণ। এখন হচ্ছে আমাদের এখানে বল হচ্ছে এদিকে মনে করো কেন্দ্রমুখী বল F, আর বস্তু কিন্তু এই দিকে যাচ্ছে, এইদিকে তার ব্যাগ, এর মানে তার সরণটা এদিকে, এর মানে বস্তুর সরণটা এদিকে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দ্যাট মিনস আমরা বলতে পারি, আমরা জানি কৃতকাজ W = হচ্ছে FS cos থিটা। আমরা জানি F ইন্টু S ইন্টু কজ অফ থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে দেখো, এখান থেকে বলা যায় চিত্রটা এঁকে দিবা, থিটা = 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি হচ্ছে 0, সো আমরা বলতে পারি 0, W = 0, 0 জুল, দ্যাটস দ্য কারেক্ট আনসার। আমরা জানি সুষম বৃত্তাকার গতিতে কোনো একটা বস্তু ঘুরলে আসলে তার ক্ষেত্রে কোনো কৃতকাজ হয় না, কৃতকাজ শূন্য। কেন, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো তুমি এবার দেখাই দিবা, তোমাকে জিজ্ঞেস করতে হবে না F এর মান কত, S এর মান কত, ডোন্ট ওরি, তোমাকে এটা জীবনও করা লাগবে না বল এবং সরণের মান, কারণ আমার অলরেডি cos 90, এখানে বল এবং সরণের মান যাই হোক cos 90 0 হওয়ার কারণে ওভারঅল কৃতকাজ শূন্য। সো আমরা বুঝতে পারলাম খ নাম্বারের আনসার হবে কৃতকাজ কত, এই যে কৃতকাজ হচ্ছে আমাদের শূন্য। এবার আছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। 3 নাম্বার কোয়েশ্চেনে বলা হলো যদি 2 কেজি ভরটিকে স্থির অবস্থায় রাখতে হয় তাহলে 1.5 কেজি ভরটির দ্রুতি কত হওয়া দরকার। ব্যাপারটা হচ্ছে কেমন আমি তোমাকে বলি, এখানে হচ্ছে আমাদের, আমি যদি বলি এই যে এটা হচ্ছে, আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 1.5 কেজি, এটা হচ্ছে 1.5 কেজি, আর এই দিকে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 2 কেজি। ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত 2 কেজি M2, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত 1 কেজি M1, 1.5 কেজি। এখন এটাকে আমরা এভাবে ঘুরাচ্ছি, তোমাকে বলা হলো দেখো এটা যেহেতু আমাদের বাধা নাই, এর মানে ব্যাপারটা বুঝো, এটার ভর যেহেতু বেশি, এটার ভর যেহেতু কম, এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ইভেন আমি গত 1 নম্বর অ্যাসাইনমেন্টও দেখছিলাম এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, কিন্তু এখানে নামতে পারবে, এখানে না নামার জন্য একটা সুন্দর কাহিনী আছে। সেই কাহিনীটা কি, আমাদের আগের অ্যাসাইনমেন্টে এখানে কিন্তু দেখো কোনো বৃত্তাকার গতি ছিল না, বর্তমান অ্যাসাইনমেন্টে বৃত্তাকার গতি আছে, আর যেখানেই বৃত্তাকার গতি সেখানে অটোমেটিক একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়, যেটা আমার আগের অ্যাসাইনমেন্টে ছিল না। ওই কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে আমি চাইলে এই বস্তুটাকে স্থির রাখতে পারবো। এবার আসো ব্যাপারটা কেমন, তাহলে আমি জানি, দেখো আমার কথা হচ্ছে কি, এই বস্তু আর এই বস্তু কি একই সুতায় বাঁধা না। হ্যাঁ, তাহলে আমি M2 বরের বস্তুকে স্থির রাখা যে কথা, M1 বরের বস্তুকে স্থির রাখা সেম কথা, সিম্পল। অর্থাৎ এই M1 বরের বস্তু যদি এইদিকে আসে তাইলে তো এটা নিচে নামবে, এটা যদি এদিকে চলে যায় এটা উপরে উঠে যাবে, তো এটার যদি শিফট না হয় এটারও শিফট হবে না। সো আমার কথা হচ্ছে এটাও শিফট হবে না, এটাও শিফট হবে না। এখন হচ্ছে আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করতে হলে সুতার টান সবসময় এদিকে কাজ করবে, সুতার টান বল সবসময় টি এদিকে কাজ করবে, ওই যে বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে সে তার বরাবর। আর এখানে ওজন যেটা M2G, এই M2G এই বস্তুর ওজন সেটা নিচের দিকে কাজ করবে। এখন আসো, আর এখানে যদি আমি বলি কি আছে, এখানে আমাদের কেন্দ্র বিমুখী বল আছে। আমি কেন্দ্র বিমুখী বলটা এখান থেকে এদিকে আমি বাইরের দিকে দেখাই আমার সুবিধার্থে, এদিকে দেখাচ্ছি কেন্দ্র বিমুখী বল, এটা হচ্ছে M(b²/r), M1(b²/r). এখানে বি মানে কি, যে সমদ্রুতিতে ঘুরে, আর মানে হচ্ছে এই ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে আর। ঠিক আছে, ওকে। এখন এই বস্তুটা এখান থেকে সরবে না, এর মানে কি, সে সুষম বৃত্তাকার পথে ঘুরবে। সুষম বৃত্তাকার পথে ঘুরতে হলে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী সমান হতে হবে। সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল হচ্ছে T = কেন্দ্র বিমুখী বল হচ্ছে M1(b²/r). আচ্ছা, তোমাকে বলছে হচ্ছে যদি 2 কেজি বরটিকে স্থির অবস্থায় রাখতে হয় তাহলে 1.5 কেজি বরটি দ্রুতি কত হওয়া দরকার। কার দ্রুতি? এই বস্তুর দ্রুতি, যেটা ঘুরতেছে তার দ্রুতি। যে ঘুরতেছে তার দ্রুতি কোন ধরনের দ্রুতি? বৃত্তাকার গতিতে সুষম দ্রুতি। সেই সুষম দ্রুতিটাকে আমরা বি নাম দিচ্ছি, সেই বিটা আমাকে বের করতে হবে। তো বি যদি বের করতে হয় টি এর মান জানা লাগবে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এই বস্তুটাকে অ্যানালাইসিস করি, এই বস্তুর উপর দেখো তো নিচের দিকে আমার M2G কাজ করতেছে আর উপরের দিকে একটা টান বল টি কাজ করতেছে। এখন এই বস্তুটা উপরে উঠবে না, নিচে নামবে না, কি হবে? স্থির থাকবে, কারণ শিফট হওয়া যাবে না। তাহলে আমি কি বলতে পারি? উপরে নিচে সেম, T = M2G
এক্স্যাক্টলি এখান থেকে আমি বলতে পারি টি ইকলস টু এম টু জি, সেই টি এর মানটা এখানে বসাই দিব, এম টু জি ইকলস টু হচ্ছে m1 v স্কয়ার ডিভাইড বাই আর। কার মান বের করব? বি এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি স্কয়ার ইকলস টু, আমি ডাইরেক্ট লিখে দিই এম টু জি আর ডিভাইডেড বাই m1 বি স্কয়ারের মান। তাহলে বি এর মান কত? আমি সরাসরি বি এর মান হচ্ছে রুট ওভার এত, আমি সরাসরি লিখে দিচ্ছি। এবার হচ্ছে ভি ইকলস টু এম টু এর মান কত? 2 কেজি, জি এর মান কত? 9.8, আর এর মান আমরা জানি না, সো আর এর মান যেহেতু জানি না আরটাকে বাদ দিচ্ছি। m1 এর মানটা কত? 1.5, রুট ওভার দিলাম। আর বাকি থাকে কি? তুমি বলবো ভাই আরটা কই গেছে? কোথাও যায় নাই, আরটা আমার এই দিক দিয়ে পাশ দিয়ে আসে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই আমাদের এই অংশটা ক্যালকুলেশন করলে, আমি অলরেডি বাসায় ক্যালকুলেশন করে রাখছি তোমাদের সুবিধার্থে। আমার বেরিয়েছিল 3.61, তোমরা তাও একবার ক্যালকুলেটার মেরে দেখিও। আমার বেরিয়েছে 3.61, এর মানে 3.61 রুট ওভার আর। তাহলে আমরা সিম্পল কথা বলতে পারি, এখান থেকে আমরা আনসার লিখে দিতে পারি এটা, যে আমাদের ব্যাগের মানটা কত হওয়া দরকার? ব্যাগের মানটা হচ্ছে ভি ইকলস টু 3.61 রুট ওভার আর হওয়া দরকার। হ্যাঁ, তুমি বলতে আর এর মান তারা দে নাই, তো দিলে আমাদের আমরা বলে দিতে পারতাম, না দিলে বলতে পারি না। সো আর এর মান যেমন হবে বি এর মানটা তেমন হবে, সিম্পল হিসাব। আর এর মান বড় ছোটো হলে বি এর মানও বড় ছোটো হবে। এর মানে আমাকে বলছে দ্রুতি কত হওয়া দরকার? এই দ্রুতি 3.61 রুট ওভার আর হওয়া দরকার। এত মিটার পার সেকেন্ড লিখতে পারো বা এসআই ইউনিটে, বা না লিখলেও চলে, কারণ আর এর একক আমরা বের করতেছি না। আর এর একক যদি আমরা এসআই ইউনিটে বের করি তাহলে আমাদের বি এর এককটা বের হবে মিটার পার সেকেন্ড এসআই এককে। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার, এবং এটাই আমার আনসার। অ্যান্ড লাস্ট ওয়ান, আশা করি বুঝতে পারছি। আর তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টগুলো করার সময় নিজের মতো করে করবে, খেয়াল করে দেখবে। আমি কিন্তু এখানে দেওয়া আছে এটা সেটা সুন্দর করে সাজায় লিখতেছি না, আমি তোমাকে কনসেপ্টটা বলে দিচ্ছি, কারণ আমি চাই না সবার অ্যাসাইনমেন্ট সেম হোক। আমার কথা হচ্ছে আমি তোমাকে কনসেপ্টটা বলে দিচ্ছি, কনসেপ্টটা বুঝো। অ্যাসাইনমেন্ট থেকে তো তোমাকে শিখতে হবে, তুমি শিখছো, শেখার পর এবার তুমি ওই জিনিসটা নিজের মতো করে সাজায় লিখো, সাজানোটা তোমার দায়িত্ব। আমি তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসো লাস্ট ওয়ান, যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 কেজি বড় দ্রুতি কমতে থাকে, এই যে ইম্পর্টেন্ট নোটিশ চলে আসছে, সেটা হচ্ছে কি? দেখো, ইম্পর্টেন্ট নোটিশ যেটা চলে আসছে সেটা আমি তোমাদেরকে বলি। এটা হচ্ছে M2, এটা হচ্ছে M1। তাহলে দেখো আমার কথা হচ্ছে এই বস্তুটা এভাবে ঘুরতেছে, তো আমি তো ঘুরার সময় এখানে কোনো কি করি নাই, এখানে কোনো ঘর্ষণ বল আছে ধরে নেই। আর এই বস্তুটা যে আমার এখানে ঘুরতেছে তার জন্য একটা কেন্দ্রবিমুখী বল আছে কি নাই? অবশ্যই আছে, কেন্দ্রবিমুখী বল আমার আছে। এখন এই বস্তুটা যে ঘুরতেছে আমি কিন্তু আগে ঘর্ষণ বল কাউন্ট করে নেই। তুমি নিজেই চিন্তা করো, তুমি ধরছো এখানে কোনো ঘর্ষণ নাই, তখন ব্যাগ পাইছো এত। এবার যদি বলি ঘর্ষণ আছে, ব্যাগের মানটা কমে যাবে না? অবশ্যই। আচ্ছা, এই কেন্দ্রবিমুখী বলের মান ছিল mb স্কয়ার ডিভাইডেড বাই আর। ওকে, এখন এই ব্যাগের মান যদি কমে যায়, এর মানে কি? এই বি এটাই তো কমে, এক্স্যাক্টলি। এই বি কমা মানে কি? mb স্কয়ার বাই আর পুরাটাই কমে যাওয়া না? এবার এটা কোন বল ছিল? কেন্দ্রবিমুখী, যে এই বস্তুটাকে এদিকে টানতো। এই বস্তুটাকে এদিকে ও টানার কারণেই আগে সে স্থির ছিল, মানে সুষম বৃত্তাকার পথে ঘুরছে, এদিকেও যায়নি ওদিকেও যায়নি। এখন সে যতটুকু বলে টানতো ওই বলে টানলে ঠিক ছিল। এখন যখন ঘর্ষণের কারণে এই ব্যাগের মানটা কমে যাচ্ছে, কেন্দ্রবিমুখী বলের মানও কমে যাচ্ছে, তুমি সিম্পল চিন্তা করো, আমি সেই কেন্দ্রবিমুখী বল, আমি আগে যে বলে টানতাম সেই বলে ও স্থির থাকতো, মানে হচ্ছে এদিকেও আসতো না ওইদিকেও যাইতো না, একটা নির্দিষ্ট জায়গায় থেকে ঘুরতো। এখন যদি আমি বাইরের দিকে টানার বলটা কমাই দিলে কি এবার সে আস্তে আস্তে এদিকে যাওয়া শুরু করবে না? এক্স্যাক্টলি, আমি যখন এটা কমাই দিচ্ছি সে আস্তে আস্তে এইদিকে যাওয়া শুরু করবে, সে আস্তে আস্তে এইদিকে যাওয়া শুরু করতেছে। এখন এইদিকে যাওয়া যদি শুরু করে, তাহলে বুঝতেই পারতেছো, আমাকে বলা হলো যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 কেজি বরের দ্রুতি কমতে থাকে তাহলে 2 কেজি বরটির ব্যাগ বনাম সময়ের গুণগত গ্রাফ আঁকো। ব্যাগ বনাম সময় কার জন্য? 2 কেজি বর, এই 2 কেজি মানে হচ্ছে এই বস্তুটার জন্য। সো এখন প্রথম কথা হচ্ছে আমার এখানে ব্যাগ আমি কমাই নেই, তখন বুঝতে পারতেছো এটাও রেস্টে আছে, এই বস্তুটা রেস্টে আছে, মানে হচ্ছে সেই স্থির আছে। এখন যদি তুমি এই ব্যাগের মানটা কমাই দাও, মানে দ্যাট মিনস তোমার যদি ঘর্ষণের কারণে ব্যাগ কমে যায়, ব্যাগ কমে গেলে কেন্দ্রবিমুখী কমে যাবে, কেন্দ্রবিমুখী কমে গেলে বস্তুটা আস্তে আস্তে এইদিকে যাবে। এর মানে আস্তে আস্তে বস্তুটা দেখো সে এখান থেকে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এর মানে সে এইদিকে চলে আসবে। এই বস্তু যদি এইদিকে চলে আসে, এই বস্তুটা নিচের দিকে নেমে যাবে, অবশ্যই নিচের দিকে নেমে যাবে। তাহলে এই বস্তুটা যে আমার এই দিকে আসবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। কোন ক্যালকুলেশন?
লাস্ট আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টে আমরা যে কনসেপ্টটা অ্যাপ্লাই করছি না, সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমি এখানে বলে দিতে পারবো এই দিকে বস্তুটা কত ত্বরণে আসে। এর মানে সে একটা ত্বরণে এদিকে আসবে, এ যে ত্বরণে আসবে এও সেই ত্বরণের নিচের দিকে নামবে। এক্স্যাক্টলি। তাহলে আমি যদি বলি m2 বড় বস্তুর ত্বরণ কত, এ। m2 বড় বস্তুর ত্বরণ কত, এ। তাহলে আমি বলবো হচ্ছে এভাবে, এটা বের করা লাগবে না, আমরা বলবো কিভাবে। দেখো, আমরা এটা সুন্দর করে সাজায় লিখে দিব যে আমাদের এখানে আমরা সিম্পল যদি বলতে যাই ব্যাপারটা হচ্ছে এরকম হয়। তোমাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে এখানে দেখো এই যে বস্তুটা, এই বস্তুর উপর বাইরের দিকে আমার mv² ডিভাইড বাই r কাজ করতেছে, ওকে। আর যেখানে ব্যাগের মানটা আস্তে আস্তে কন্টিনিউয়াসলি কমতে থাকবে। আচ্ছা, আর এই দিকে আমার কাজ করতেছে হচ্ছে টান বল, টি বল কাজ করতেছে। বস্তুটা আমার এখন এইদিকে চলে যাচ্ছে এ ত্বরণে। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কী, তারপর হচ্ছে আমাদের এখানে একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল কি, বস্তুর গতির বিপরীত দিকে। তো আমার বস্তুটার যখন ব্যাগ কমে যাচ্ছে, এই বস্তুটা কোন দিকে যাচ্ছে, এই দিকে। যদি বস্তু এইদিকে যায়, এইদিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। F = আমরা বলতে পারি মিউ ইন্টু আর। মিউ এর মান দেওয়া আছে, আর এর মান কোত্থেকে বের করব, তার ওজন যেহেতু mg, আর মানে অবিলম্ব প্রতিক্রিয়া, এটা আমরা যেহেতু প্রথম অ্যাসাইনমেন্টে বলছি আর বলতেছি না, এই আর এবং mg পরস্পর সমান, তাহলে মিউ mg। তাহলে আমরা এখান থেকে f এর মান বের করতে পারি। এরপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি না, সামেশন অফ F = ma। সেই সামেশন অফ F = ma এটার উপর কাজ করাবো, সামেশন অফ F = ma এটার উপর কাজ করাবো। দুইটার উপর কাজ করাইয়া আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এটা ত্বরণ বের করতে পারবো। সেই ত্বরণের ইকুয়েশানে কিন্তু ব্যাগের মানটাও থাকবে, যেই ব্যাগের মানটা আস্তে আস্তে কমতেছে, তারা বলেই দিছে। সো ব্যাগের মানটা কন্টিনিউয়াসলি কমবে, ত্বরণের মান আমাদের ব্যাগের মানটা কন্টিনিউয়াসলি কমার কারণেই আমরা কিন্তু একটা কি ফিক্স, আমরা একটা ত্বরণ পাচ্ছি না। আচ্ছা, তো আমাদের ত্বরণটা আমরা বের করার দরকার নেই, আমরা বলবো এই যে আমরা এগুলো দেখাই দিতে পারি, চাইলে দেখাইতে পারি, না দেখাইলে মুখে বলে দিতে পারি। সো আমার মেইন কথা হচ্ছে ওভারঅল আমাদের এই সিস্টেমটার মধ্যে ঘর্ষণ বল যখন কাজ করবে, এই বস্তুর ব্যাগটা কমে যাবে, মানে কেন্দ্র বিমুখী বল কমে যাবে, মানে হচ্ছে বস্তুটা আস্তে আস্তে কেন্দ্রের দিকে সরে আসবে। আর বস্তুটা একটা ত্বরণে কেন্দ্রের দিকে আসবে, আর বস্তুটা একটা ত্বরণে কেন্দ্রের দিকে আসবে মানে হচ্ছে একই সুতায় যেহেতু বাঁধা, এই বস্তুটা সেই ত্বরণে নিচের দিকে নামবে। এখন আমার এই বস্তুটার ত্বরণ জেনে গেছি। এবার একটু খেয়াল করে দেখো এই বস্তুর আদিবেগ কত ছিল। আমরা যখন স্টার্ট করছিলাম তখন কিন্তু তার আদিবেগ 0। তাহলে আমরা বলতে পারি তার আদিবেগ u = 0। তার শেষ বেগ কত, তার শেষ বেগ কত, v = u + at। তাহলে আমরা এখান থেকে বলতে পারি v = 0 + at। আমরা এখান থেকে বলতে পারি v হচ্ছে at। দেখো সময়ের সাথে সাথে ব্যাগটা পরিবর্তন হবে, এটা হচ্ছে আমাদের কি, এই যে এখানে a অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনের মান কনস্ট্যান্ট। তাহলে আমি কি গ্রাফ আঁকবো, আমি আঁকবো হচ্ছে b ভার্সেস t গ্রাফ, b ভার্সেস t গ্রাফ। এই b ভার্সেস t গ্রাফ যদি আমি আঁকি, সেই b ভার্সেস t গ্রাফটা এই যে এরকম হবে না, এই যে b হচ্ছে y অক্ষ বরাবর, t হচ্ছে x অক্ষ বরাবর, y = kx হয়, y = mx হয়, যেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। অতএব এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। বিশেষ দ্রষ্টব্য, তুমি এই গ্রাফটাকে এখান থেকে পিছনে নিতে পারবে না, কারণ তুমি পিছন দিকে নেওয়া মানে হচ্ছে সময় ঋণাত্মক হচ্ছে, সময় কি ঋণাত্মক হয় না। সো আমরা ভুলে এই কাজটা করবো না, মূলবিন্দু থেকে যাত্রা আরম্ভ করব। দেখা যাবে যতই সময় যাবে এই ব্যাগের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যতই সময় যাবে এই ব্যাগের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্টটা। তবে কেউ যদি আসলে একটু ডিপলি চিন্তা করে বা আর অনেক বেশি চিন্তা করে, যেটা আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে চিন্তা করার দরকার নাই, তাও কেউ যদি তোমাদেরকে এই ধরনের কথা বলে সেটাও সঠিক। সেটা হচ্ছে কি, ভাই আমাদের এই বস্তুটা তো আস্তে আস্তে এদিকে আস্তে 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 এখানে তো ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে তো বস্তুটা আটকে যাবে, আটকে যাবে না, আটকে যাবে। তো ভাই ছিদ্রের মধ্যে বস্তুটা আটকে গেলে তখন তো হঠাৎ করে বস্তু স্থির হয়ে যাবে, তখন হঠাৎ করে বস্তু স্থির হয়ে যাবে। সো এই ধরনের গ্রাফ হইতে পারে, বাট এটা দেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ না। আমরা তো দেখতেছি যে বস্তুটা একসময় এসে স্থির হয়ে যাবে, কেন, ও যখন এখানে আটকা পড়ে যাবে তখন তো আমার আর কিচ্ছু করার নাই। সো আমি এখানে শেষ করে দিলাম মানে হচ্ছে এখানে এসে আটকা পড়বে, বা আমরা এতটুকুই দেখাইলাম। সো ওইটা দেখানোর দরকার নেই, অ্যাডভান্স লেভেলে এত চিন্তা করার দরকার নেই, এতটুকুই হচ্ছে আমার চিন্তা করাটা, দ্যাটস মোর দেন এনাফ। হ্যাঁ, তাহলে আমাদের তখন যদি আমরা চিন্তা করতাম হঠাৎ করে আটকে গেল, এরপর তো আমাদের ব্যাগের মান শূন্যই, কারণ সময় যাচ্ছে কিন্তু বস্তু আর যাচ্ছে না। সো এটা আমার দেখানোর দরকার নেই, আমি মনে করি এতটুকু দেখানোটা হচ্ছে মোর দেন পারফেক্ট। আর আরেকটা কথা হচ্ছে, আমি আমার মতো করে সুন্দর করে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করেছি, মানুষ মাত্রই ভুল, কোনো ভুল হইতেই পারে। সো তোমরা দেখে শুনে একটু করবা। আর হচ্ছে যদি আমার চোখে কোনো কারেকশান পড়ে, যদি কোনো কিছু ধরা পড়ে, তোমরা কমেন্ট করতে পারবা। আর আমার চোখে যদি কোনো কারেকশান পড়ে, তুমি আমার ভিডিও ডেসক্রিপশনটা দেখবা, ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে আমি এগুলো বলে দিব যদি কোনো কারেকশন থাকে। আর না থাকলে তো আলহামদুলিল্লাহ এতটুকুর মধ্যেই থাকবে। তোমরা তাহলে যদি কনসেপ্টটা বুঝে থাকো, আশা করি আমরা
ভালোই উপকৃত হবে। আর আমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্টগুলো ইনশাল্লাহ আমি সবগুলো দেওয়ার চেষ্টা করবো, ম্যাথগুলো আমি দিব ইনশাল্লাহ। আর আর আরেকটা কথা বলে রাখি, SSC 21 আর HSC 21 তাদেরও কিন্তু অ্যাসাইনমেন্টগুলো এখানে দেওয়া হবে। সো তোমাদের যে সকল বন্ধুবান্ধব SSC 21 HSC 21 আছে তাদেরকে আমার চ্যানেলের লিঙ্কটা দিতে পারো, তাদেরগুলো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। সো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে। আসসালামু আলাইকুম।